রোমান রিংস রতে থাকুক বা না থাকুক, কিন্তু রোমান রিংসকে ছাড়া কখনোই সম্পূর্ণ হবে না। আর এটা তো আজকের থেকে প্রমাণ হয়ে গেছে। সে লোকে যতই যাই বলুক, যারা রোমান রিংসকে পছন্দ করে না তারা অনেক কথা বলবে, কিন্তু আজকের রয়ের শুরু থেকে রয়ের মেইন ইভেন্ট অবধি যা হয়েছে রোমান রিংসকে ঘিরে হয়েছে, টুর্নামেন্ট হচ্ছে সেটা রোমান রিংসকে ঘিরে হচ্ছে। আর এইসব দেখে রোমান রিংস বলছে যে ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি নেক্সট উইকের রতে চলে আসছি। তো হ্যাঁ, নেক্সট উইকের রতে রোমান রিংস থাকবে, কিন্তু এই উইকে কি হলো সেটা নিয়ে চলো এই ভিডিওতে একটু কথা বলা যাক, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে আজকে রয়ের শুরুতেই আমরা সোলো সিকোয়াকে দেখতে পাই, যেখানে দর্শকদের মধ্যে থেকে জেউসের গান গাইতে গাইতে সোলো সিকোয়া আসছিল আর এসে বলে যে আগের সপ্তাহে আমার বন্ধু রয়েস্কিজের অবস্থা তো ব্লাড লাইন খারাপ করেই দিয়েছে, তো আজকে আমি কিছু ফ্যামিলি বিজনেস হ্যান্ডেল করতে এসেছি। তো ফ্যামিলির কথা উঠতেই সেখানে জেউসও চলে আসে। আর ভাই জেউসও, তুমি ভাই কি বলো, মানে অর্ধেক কথা তো আমার মাথায় ঢোকে না, কথার মাঝখানে আ আ ইয়া ইট, মানে এত আওয়াজ করার কি দরকার থাকে? কথা বলছে না র্যাপ করছে সেটাই বোঝা যায় না। কিন্তু বেসিক্যালি আজকে জেউসো আর সোলোসিকোয়ার মধ্যে যে কনভারসেশনটা হয় সেটা এরকম ছিল যে জেউসো সোলোসিকোয়াকে বলছিল যে রোমান রিংস তোকে ব্লাড লাইনে চায়, তুই ব্লাড লাইনে ফিরে আয়। আর সোলোসিকোয়া বলছিল যে আমি ব্লাড লাইনে ফিরবো না, তুই ব্লাড লাইনে থেকে কি করে নিয়েছিস? যখন তুই রোমান রিংসের সাথে ছিলি না তুই কত কিছু করেছিলি, তুই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলি, তুই রয়্যাল রাম্বল জিতেছিলি, তুই রেসলমেনিয়ায় গান্থারকে হারিয়েছিলি, আর এখন এখন তুই আবার পিছিয়ে পড়েছিস। তাই আমি যেখানে আছি সেখানে ভালোই আছি, আমি তো ব্লাড লাইনে আর ফিরবো না। আর তোর ট্রাইবাল চিফকে গিয়ে বলে দিস, এই বলে সে হয়তো রোমান রিংসকে অপমান করতো। কিন্তু জেউসও বলে ভাই দেখ, আমি তোকে মানুষ করেছি, তোর ডাইপার বদলেছি, আর তুই যখন কথা বলবি না একটু সম্মানের সাথে বল, এতটা ডিসরেসপেক্ট করিস না। আর ট্রাইবাল চিফ যখন তোকে আমাদের দলে আবার চেয়েছে, ব্লাড লাইনে চেয়েছে, তোকে আসতেই হবে। এক কাজ কর, তুই বিজনেস হ্যান্ডেল করতে চাস তো আজকে আমার আর তোর মধ্যে ম্যাচ হবে, আর যদি আমি তোকে হারাতে পারি তুই চুপচাপ ব্লাড লাইন জয়েন করবি। আর এটাই হলো তোর ওয়ার্নিং শট, বাও। আর তখন সোলোসিকোয়া সেটার থেকে বাঁচার জন্য একদম নিচে হাত ফাত মুখের সামনে নিয়ে ঝুঁকে পড়ে আর দর্শকদেরকে জিজ্ঞাসা করে, ভাই জেউসো গুলি চালিয়েছে সেটা আবার তোমাদের লাগেনি তো? তোমরা সবাই ঠিক আছো তো? তো ঠিক আছে জেউসো, তুই আমার সাথে ম্যাচ করতে চাস তো? ম্যাচ হবে আমাদের মধ্যে, কিন্তু যদি আমি এই ম্যাচটা জিতে যাই তাহলে তুই আর তোর পরিবার আমার পেছন ছেড়ে দিবি, আমাকে আমার মতো করে থাকতে দিবি। পিউ বলে সোলোসিকাও নিজের বন্দুক চালিয়ে দেয়। তো এইভাবে আমরা দেখতে পাই আজকের রয়ের মেইন ইভেন্ট সেট হয়ে যায়, যেখানে আজকে এটাই অন দ্য লাইন ছিল যে জেউসে যদি সোলোসিকোয়াকে হারাতে পারে তাহলে সোলোসিকোয়াকে রোমান রিংসের কাছে সে ডেলিভার করে দেবে, আর যদি সোলোসিকোয়া জিতে যায় তাহলে ব্লাড লাইন সোলোসিকোয়ার পেছন ছেড়ে দেবে। তো রয়ের মেইন ইভেন্টে কী হলো সেটা নিয়ে তো কথা হবে, কিন্তু তার আগে ব্যাক স্টেজে আমরা দেখতে পাই যে জেকব ফাটু একদমই খুশি ছিল না। জেকব ফাটু জেউসোকে বলে, তুই কি বেশি দাদা হয়ে গেছিস? তুই ট্রাইবাল চিফের কথা না মেনে নিজের মতো করে ম্যাচ তৈরি করে ফেলছিস। তখন জেউসো বলে, দেখ ভাই দেখ, আজকে আমি সেই কাজটা করতে চলেছি যেই কাজটা এতদিন তুই করতে পারিসনি। আজকে আমি সোলোসিকোয়াকে আবার ব্লাড লাইনে ফিরিয়ে আনবো। কিন্তু জেকব ফাটু তাতেও হ্যাপি ছিল না। জেকব ফাটু তো জেউসোর উপর রেগেই ছিল। লাস্টে জেউসোকে সে পাঙ্কেস যে বলেও চলে যায়, মানে জেউসো যাই করে নিক না কেন জেকব ফাটুর বিশ্বাস জেউসো কোনোভাবেই অর্জন করতে পারছে না। আর এই সবের মাঝখানে জিমি উসোকে দেখে মনে হচ্ছে যে জিমি উসো তো মাঝখানে ফেসে গেছে, যে আমি কোথায় আছি, আমি কী করবো না করবো আমি তাও জানি না, আমি এমন একটা সিচুয়েশনে ফেসে আছি যেখানে আমি কে, আমি কি করছি সেটাই আমি জানি না। তো জিমি উসোকে তো দেখে পুরো এরকমই মনে হচ্ছে। কিন্তু যাই হোক না কেন, ব্লাড লাইনের সাথে তো এলেনাইটের পাঙ্গাও চলছে। তো এলেনাইটের আজকে আমরা ব্যাক স্টেজে ইন্টারভিউ দেখেছিলাম, যেখানে এলেনাইট বলছিল যে হ্যাঁ রোমান রিংসকে আমি চ্যালেঞ্জ করতে চাই, কিন্তু রোমান রিংস চাই আমি যেন কোনো টুর্নামেন্ট জিতে নাম্বার ওয়ান কন্টেন্ডার হয়ে রোমান রিংসকে ফেস করি। তো যে টুর্নামেন্টটা শুরু হয়েছে আমি সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবো, সেই টুর্নামেন্টে জিতেও আমি রোমান রিংসকে ফেস করবো। তখন ইন্টারভিউয়ার তাকে বলে যে এই টুর্নামেন্টটা তো শুধু লুচাডোরদের জন্য। তখন এলেনাইটের মুখ শুকিয়ে যায়। পরবর্তীকালে এলেনাইট অ্যাডাম পিয়ার্সের কাছেও গেছিলো, গিয়ে বলে দেখ আমার কাছে ওটা লুচাডোরের মার্কস আছে, আমি তাহলে লুচাডোরের মার্কস পরে টুর্নামেন্টে ঢুকেছি, এটা কী হচ্ছে, আমি কবে রোমান রিংসের সাথে ম্যাচ করার সুযোগ পাবো? তখন অ্যাডাম পিয়ার্স বলে, দেখ এলেনাইট, রে মিস্ট্রিওর সাথে আমার অনেক আগে এই বিষয়ে কথা হয়ে গেছিলো, কিন্তু হ্যাঁ আমি তোকে কথা দিচ্ছি এই টুর্নামেন্টটা যখন শেষ হয়ে যাবে তখন আমি চেষ্টা করবো তোকে যেন কোনোভাবে নাম্বার ওয়ান কন্টেন্ডার বানানো যায় রোমান রিংসের জন্য, তখন তুই রোমান রিংসের সাথে তোর বিজনেস দেখে নিস। তো এলেনাইট বেচারা আর কী করবে, এলেনাইট বুঝতে পারে যে এখন তার অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই। কিন্তু এরই মধ্যে সেখানে চলে আসে জেকব ফাটু, আর জেকব ফাটু বলে যে আমি তোকে আগেও অনেকবার বলেছি এখনও বলছি, তুই এইভাবে ওটিসিকে ডিসরেসপেক্ট করতে পারিস না, ওটিসির অসম্মান করতে পারিস না, আমাদের ব্লাড লাইনের অসম্মান করতে পারিস না,
আমার পরিবারের অসম্মান করতে পারিস না, কারণ তুই যদি এটা করতে থাকিস তাহলে আমি কিন্তু তোকে দেখে নেবো। তখন এলএ নাইট বলে, এই তোর ওটিসি, তোর প্যারেন্টস, তোর বাবা, তোর গার্জেন তোকে বলেছে না আমার উপর হাত না তুলতে, তাহলে তুই এত বড় বড় কথা বলছিস কেন? যা আগে তোর বাবার কাছে পারমিশন নিয়ে তারপর আমার সাথে কথা বলবি। তখন যে মানে জেকব ফাটু তো বলে যে দেখ ভাই, শুধুমাত্র আমার হাতটা এখন বাধা বলে, আমার হাতটা যদি খোলা থাকতো না তোকে আমি এখানেই দেখে নিতাম। মানে এরকমই জেকব ফাটুর অ্যাটিটিউড ছিল। কিন্তু এলএ নাইটও জানে রোমান রিংসের অর্ডার ছাড়া জেকব ফাটু তার গায়ে হাত তুলতে পারবে না, তাই এলএ নাইট এখন বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। আর আজকে এলএ নাইটকে সোলো সিকাও একটা অ্যাডভাইস দিতে এসেছিল। সোলো সিকাও বলছিল, দেখ ভাই এলএ নাইট, সামার স্ল্যামে যেটা হয়েছে সেটা আমাদের কন্টিনিউ রাখতে হবে, এই টিমটা একদমই ভাঙলে চলবে না। এলএ নাইট বলে, দেখ ভাই দেখ, সামার স্ল্যামে আমি তোকে জড়িয়ে ধরেছিলাম, সব কিছু ঠিক আছে, কিন্তু সেটা এক রাতের জন্যই ছিল, এখন আর আমার তোর সাথে কোনো বিজনেস নেই। তখন সোলো সিকাও বলে, দেখ আমি জানি তোর হয়তো আমার সাহায্য লাগবে না, কিন্তু তোর এটাও মাথায় রাখা উচিত, এটা কিন্তু কখনোই রোমান রিংস আর তোর মধ্যে বিজনেস হবে না, এটা কিন্তু তোর এগেনস্টে ব্লাড লাইন থাকবে, তাই তোর আমার হেল্পের দরকার হতে পারে, আর আমি জাস্ট এটা তোকে ওয়ার্নিং দিতে এসেছি, আমি জানি তোর আমার হেল্পের দরকার নেই। এই বলে সোলো সিকাও চলে যায়। মানে সোলো সিকাও এলএ নাইটকে ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু সোলো সিকাওয়ার সাথে আজকে কী হয়েছে সেটা নিয়ে একটু পরে কথা বলবো। কিন্তু এইভাবেই পুরো ব্লাড লাইনের স্টোরি চলছে, যেমন বললাম পুরো রয় যেন ব্লাড লাইন আর রোমান রিংসের অ্যারাউন্ডেই ঘুরছে। এছাড়া যদি লুচাডোরদের টুর্নামেন্টের কথা বলা হয়, তো তার প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ আজকে আমরা দেখতে পাই, যেখানে পেন্টা ফেস করছিল লরেডো কিডকে। আর অবভিয়াসলি এই ম্যাচে পেন্টা জিতে গেছে, যখন পেন্টা লরেডো কিডকে তার মেক্সিকান ডিস্ট্রয়ার মেরে দিয়েছিল। আর এই ম্যাচটা একটা ডিসেন্ট ম্যাচ ছিল, যেহেতু দুই লুচাডোরের মধ্যে ম্যাচ ছিল, ট্রিপল এ টাইপের অ্যাকশন ছিল, তাই অনেক হাই ফ্লাইং মুভ আমরা দেখতে পেয়েছি, কিন্তু এটা কোনো ওভার দ্য টপ ম্যাচ ছিল না। মানে সত্যি কথা বলতে এই ম্যাচটাকে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম, এই ম্যাচটা তার থেকে তো কমই ডেলিভার করেছে, কিন্তু হ্যাঁ ডিসেন্ট ম্যাচ ছিল, দেখার মতো ম্যাচ ছিল। আর পেন্টা প্রথম রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে অ্যাডভান্স করে গেছে, এবার দেখা যাক রিউমারটা সত্যি হয় কিনা, আর পেন্টা ফাইনাল অব্দি যেতে পারে কিনা, এমনকি রোমান রিংসকে ফেস করার জন্য একটা কন্টেন্ডার হতে পারে কিনা। তো লুচাডোরদের টুর্নামেন্ট শুরু হয়ে গেছে, কিন্তু এই টুর্নামেন্টে কিং অফ দ্য লুচাডোর মানে যে হচ্ছে আমাদের রে মিস্ট্রিওর ছেলে ডমিনিক মিস্ট্রিও, তাকে তো আমরা দেখতে পাচ্ছি না। তো ব্যাক স্টেজে আমরা একটা সেগমেন্ট দেখতে পাই, যেখানে ড্রাগন লি রে মিস্ট্রিওর সাথে কথা বলছিল যে হ্যাঁ তাদেরকে রে মিস্ট্রিও খুব ভালো অপরচুনিটি দিয়েছে, এটা তাদের জন্য অনেক কিছু, সে সব কিছু জান প্রাণ লাগিয়ে দেবে। তখন সেখানে ডমিনিক মিস্ট্রিও এসে বলে যে এটা কি হচ্ছে, লুচাডোরদের টুর্নামেন্ট হচ্ছে, কিন্তু সেখানে কিং অফ লুচাডোরে ট্রিপলের মেগা চ্যাম্পিয়ন ডমিনিক, সেই টুর্নামেন্টে নিয়ে এটা কী করে হতে পারে। তো তখন আমরা দেখতে পাই এরই মধ্যে এখানে ড্রাগন লি ভার্সেস ডমিনিক মিস্ট্রিওর একটা ম্যাচও সেট হয়ে যায়। আর যেমন আমি তোমাদের একটা আপডেট ভিডিওতে বলেছিলাম যে ডমিনিকের অবস্থা এখন খারাপ হয়ে গেছে, আর ডমিনিকের সাথে ক্রিয়েটিভের কিছু ঝামেলাও চলছে, তাই রতে তো ডমিনিকের হাল পুরো বেহাল হয়ে গেছে। তো আজকেও যখন ড্রাগন লির সাথে ডমিনিকের ম্যাচ হয়, ম্যাচটা ভালো চলেছিল, সুন্দর ম্যাচ ছিল, কিন্তু ম্যাচের শেষে আমরা দেখতে পাই ডমিনিক 619ও লাগিয়ে দিয়েছিল, কিন্তু 619 লাগানোর পরও যখন স্প্ল্যাশ মারতে যায় তখন সেখানে ড্রাগন লি কাউন্টার করে দেয়, আর তারপর ড্রাগন লি ডমিনিক মিস্ট্রিওকে, যে কিনা ট্রিপলের মেগা চ্যাম্পিয়ন, তাকে পিন করে এই ম্যাচটা জিতে যায়। হ্যাঁ ড্রাগন লির জন্য তো মোমেন্টামটা থাকছে, যেহেতু নেক্সট উইকে তারও ম্যাচ আছে এই টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ড ম্যাচ, কিন্তু ডমিনিকের তো ভাই সত্যি সত্যি হাল খারাপ হয়ে গেছে, ডমিনিক এখন ড্রাগন লির কাছে হেরে যাচ্ছে। কিন্তু এরই পরে আমরা দেখতে পাই যে সেখানে বিগ ক্যাশও চলে আসে, বিগ ক্যাশ তারপর ড্রাগন লির উপর অ্যাটাক করে দেয়, আর ড্রাগন লিকে বাজেভাবে অ্যাটাক করার পর আমরা দেখতে পাই সেখানে হয়তো ড্রাগন লিকে বাঁচাতে বা নিজের বদলা নিতে জীবন ইভেন্টসও এসে গেছিলো। জীবন ইভেন্টসকে যেহেতু আগের উইকে বিগ ক্যাশ অ্যাটাক করেছিল, সেটারই সম্ভবত বদলা নিতে এসেছিলো, কিন্তু বদলা নিতে এসে পারে না, এসে তো ছিল খুব জোশের সাথে, কিন্তু তারপর বিগ ক্যাশ তারও অবস্থা খারাপ করে দেয়। আর বিগ ক্যাশ এই একটা পয়েন্ট প্রমাণ করছে যে সে এখানে এসেছে ডমিনেট করতে, আর সে কাউকে ছাড়বে না, তার রাস্তায় যে আসবে তারই অবস্থা সে খারাপ করে দেবে। তো বিগ ক্যাশের ক্যারেক্টারটা আপাতত তো খুব স্ট্রং মনে হচ্ছে, দেখা যাক ডাব্লিউডাব্লিউ কতদিন এই ক্যারেক্টারটাকে স্ট্রং রাখে। স্ট্রং ক্যারেক্টারের কথা যখন হচ্ছে তখন ব্রন ব্রিকারের কথা না বললে কী করে হবে। তো ব্যাক স্টেজে আজকে আমরা ব্রন ব্রিকারের একটা সেগমেন্ট দেখতে পেয়েছিলাম, যেখানে বাইডেন স্যাক্সটনকে সে জিজ্ঞাসা করছিল যে আচ্ছা তুইও কি মনে করিস যে ওয়াফেমি হচ্ছে ডাব্লিউডাব্লিউর ফিউচার। তখন বাইডেন স্যাক্সটনের কী বলবে, সে বলে যে ব্রক লেসনার তো এরকমই বলেছিল। ব্রন ব্রিকার বলে তুইও পলের মতোই সাউন্ড করছিস, মানে পল হেমানের মতো সাউন্ড করছিস। তো তারপর আমরা দেখতে পাই আজকে একটা রেসলমেনিয়া মেইন ইভেন্ট লেভেলের ম্যাচ ছিল অস্টিন থিওরি ভার্সেস আকিরা তোজাওয়ার মধ্যে। তো এই দুই সুপার অ্যাথলিট, মানে বিশেষ করে আকিরা তোজাওয়া, তো সে তো আজকে একটা দুর্দান্ত ম্যাচ ডেলিভার করেছে, সে তো নিচে জামা ফামা ছিঁড়ে একদম মনে হচ্ছিল অস্টিন থিওরির অবস্থা খারাপ করে দেবে, কিন্তু শুধু একটুর জন্য আজকে আকিরা তোজাওয়া ম্যাচটা জিততে পারে না। আর আমাদের অস্টিন থিওরি অবভিয়াসলি এই ম্যাচে আকিরা তোজাওয়াকে হারিয়ে দিয়েছে, আর তারপর সে আবার আকিরা তোজাওয়ার উপর অ্যাটাক করে। আর এরপর সময় ছিল ব্রন ব্রিকারের, কিন্তু ব্রন ব্রিকারকে আজকে দেখে মনে হচ্ছিল যে সে তো ভিজনের সাথে মানে নিজেকে রিলেট করতেই পারছে না, সে পুরো ওবা ফেমির উপর অবসেস হয়ে গেছে, তার মাথায় শুধু ওবা ফেমিই ঘুরে চলেছে। তো আমরা দেখতে পাই যে আকিরা তোজাওয়াকে অস্টিন থিওরি অ্যাটাক করে, তারপর ব্রন ব্রিকার রিংয়ে যায়, ব্রন ব্রিকার আকিরা তোজাওয়াকে একটা স্পিয়ার মারার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু সেই সময় সেখানে চলে আসে ওবা ফেমি।
আর ওবাফেমির উপর এমনিই যেমন বললাম ব্রন ব্রেকার অবসেস ছিল, আর ওবাফেমিকে দেখে তো ব্রন ব্রেকারের এমন মুখ ছিল যে ভাই তুই আমার পুরো জায়গাটা নিয়ে নিয়েছিস, যেই জায়গাটা আজকে আমার হওয়ার কথা ছিল সেই জায়গাটা এখন পুরো তুই নিয়ে বসে আছিস, তোকে তো আমি ছাড়বো না। তো আমরা দেখতে পাই ওবাফেমি রিংয়ের দিকে যায় আর ব্রন ব্রেকারও রিংয়ের মধ্যে ওবাফেমির জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তাদের মধ্যে কি করে কোনো ব্রল হবে যখন আমাদের অ্যাডাম পিয়ার্স, তার সিকিউরিটি, ডাব্লিউডাব্লিউ রেফারি সবাই মাঝখানে চলে আসে, মানে ব্রল তো তারা হতে দেবে না। তো তারা মাঝখানে চলে এসে তাদের মধ্যে ব্রল আজকে কোনোভাবে থামিয়ে দেয়, আর ব্রন ব্রেকার তারপর ওবাফেমিকে দেখে হাসতে থাকে। তো এইভাবে আজকের রয়ের এপিসোডে আবার ওবাফেমি আর ব্রন ব্রেকার মুখোমুখি চলে এসেছেন। আমি তো সত্যি কথা বলতে এই ফিউডটার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এই ফিউডটা যত তাড়াতাড়ি শুরু হবে ততই ভালো, কারণ এই দুইজনের মধ্যে ফিউড দেখতে বা এই দুইজনের মধ্যে ম্যাচ দেখতে সত্যি ভালো লাগবে। কিন্তু আজকে ব্যাক স্টেজে তারপর ব্রন ব্রেকার পল হেমনের কাছেও গেছিলো। পল হেমনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা পল, আমি কি তোমায় একটা প্রশ্ন করতে পারি? পল হেমন বলে, মিস্টার ব্রেকার, তুমি আমাকে যা ইচ্ছা তাই জিজ্ঞাসা করতে পারো। তো ব্রন ব্রেকার জিজ্ঞাসা করে যে তোমারও কি মনে হয় যে ওবাফেমি ডাব্লিউডাব্লিউর ফিউচার? এবার পল হেমন তো এক্সপিরিয়েন্স মানুষ, সে তো সোজা উত্তর দেবে না, সে একটু ঘুরিয়ে উত্তর দিতে থাকে। ব্রন ব্রেকারকে বলে, দেখ ব্রন, আমি তোকে ভালোবাসি, কিন্তু ওবাফেমি যেটা বলেছিল সে ব্রক লেসনারের সাথে করবে সেটা করে দেখিয়েছে, আর সেই কারণে আমি ওবাফেমিকে রেসপেক্ট করি, আর ওবাফেমি এই রেসপেক্টটা ডিজার্ভ করে। হ্যানা ম্যানা তানা বলে ওবাফেমির আরও প্রশংসা করছিল। তখন ব্রন ব্রেকার বলে, আমি এত কিছু জিজ্ঞাসা করিনি, আমি একটা সিম্পল প্রশ্ন করেছি, সিম্পল উত্তর চাই। তোমারও কি মনে হয় যে ওবাফেমি ডাব্লিউডাব্লিউর ফিউচার? তখন পল হেমন আবার বলে যে দেখ ব্রন, আমি তো ওবাফেমিকে রেসপেক্ট করি, আর আমি ওবাফেমিকে রেসপেক্ট করেই যাব যতদিন না তুই এটা প্রমাণ করে দিচ্ছিস যে ওবাফেমির মধ্যে রেসপেক্ট করার মতো কিছু নেই। তুই প্রমাণ কর, আর তুই নিজেকে জিজ্ঞাসা কর যে ওবাফেমি ডাব্লিউডাব্লিউর ফিউচার কিনা, কারণ আমার মনে হয় ওবাফেমির থেকে তুই এই কথাটা বেশি মেনে নিয়েছিস যে ওবাফেমি হলো ডাব্লিউডাব্লিউর ফিউচার। এই বলে পল হেমন সেখান থেকে চলে যায়, আর ব্রন ব্রেকারও তারপর ভাবে যে হ্যাঁ, এবার তো আমাকে প্রমাণ করতেই হবে। তো ওবাফেমি আর ব্রন ব্রেকারের এই যে ফিউডটা হতে চলেছে না, এইটা একটা ক্লাসিক ফিউড হতে চলেছে, আর এইটাকে যদি ডাব্লিউডাব্লিউ ফাম্বেল করেছে তাহলে আমি ট্রিপল এইচকে ছাড়বো না ভাই, বলে দিচ্ছি। এই ফিউডটার জন্য আমি সত্যি অনেকদিন পর ডাব্লিউডাব্লিউতে এরকম একটা ফিউড এসেছে যেটা দেখার জন্য আমি ইন্টারেস্টেড আছি অন্তত। এছাড়া আমরা স্টেফিনি ভ্যাকারকেও আজকে দেখতে পেয়েছিলাম, যেখানে স্টেফিনি ভ্যাকার এসে বলছিল যে কীভাবে তার এটা দেখতে খুব ভালো লাগে যে জাজমেন্টের মেম্বাররা যখন তাকে দেখে তখন তারা ভয় পেয়ে যায়, আর সে কীভাবে লিভ মর্গানের সাথে তার বদলা নেবে, আর কীভাবে সে আবার চ্যাম্পিয়নশিপটা ফিরে পাবে। কিন্তু এরই মাঝখানে স্টেফিনি ভ্যাকারকে ইন্টারফেয়ার করে দেয় বেকি লিঞ্চ, আর বেকি লিঞ্চ স্টেফিনি ভ্যাকারকে বলে যে দেখ, আমি তোকে খুব একটা চিনি না, কিন্তু হ্যাঁ আমি তোকে সাপোর্ট করছি, তুই লিভ মর্গানের সাথে বদলা নিতে চাইছিস, খুবই ভালো কথা। তুই যখন লিভ মর্গানের সাথে বদলা নিবি, ওকে পেটাবি, আমি সেটা দেখে এনজয় করবো, পপকর্ন খাবো, তোকে সাপোর্ট করবো। কিন্তু আলটিমেট কথাটা হচ্ছে তোর এখন যেটা চাই আমারও এখন সেটা চাই, আর তুই লিভ মর্গানের সাথে বদলে নিতে চাস, বদলে নিতে পারিস, কোনো ব্যাপার না, কিন্তু যখন চ্যাম্পিয়নশিপের কথা আসবে তখন সেইখানে অধিকার একমাত্র আমার আছে, আর আমি তোকে তো আমার রাস্তায় আসতে দেবো না। তো তখন আমরা দেখতে পাই যে তাদের মধ্যে একটা ইন্টেন্স ফেস অফ হয়, আর তারপর যখন স্টেফিনি ভ্যাকার সেখান থেকে চলে যাচ্ছিল, স্টেফিনি ভ্যাকারও মানে বেকি লিঞ্চকে অবভিয়াসলি বলে যে এই চ্যাম্পিয়নশিপটা তার, সে বেশি ডিজার্ভ করে। তো কে বেশি ডিজার্ভ করে এটা তো পরবর্তীকালে আমরা দেখে নেবো। কিন্তু স্টেফিনি ভ্যাকার যখন সেখান থেকে চলে যাচ্ছিল, পেছন থেকে লিভ মর্গান এসে বেকি লিঞ্চকে অ্যাটাক করে দেয়, কিন্তু বেকি লিঞ্চ আজকে রেডি ছিল, বেকি লিঞ্চ লিভ মর্গানের অবস্থা খারাপ করে দেয়। কিন্তু স্টেফিনি ভ্যাকার যখন ফিরে এসে আবার লিভ মর্গানের উপর অ্যাটাক করতে যায়, লিভ মর্গান সেখান থেকে বেঁচে পালিয়ে যায়, আর আমরা আবার রিংয়ের মধ্যে স্টেফিনি ভ্যাকার আর বেকি লিঞ্চের মধ্যে একটা ফেস অফ দেখতে পাই। এবার সম্ভবত না হয় এটা একটা ট্রিপল থ্রেট ম্যাচ হবে, আর না হয় সবার প্রথমে স্টেফিনি ভ্যাকার আর বেকি লিঞ্চের মধ্যে একটা ম্যাচ হবে নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য, আর তারপর তাদের মধ্যে যে জিতবে সে হয়তো লিভ মর্গানকে চ্যালেঞ্জ করবে। কিন্তু আমি তো চাই যাতে এটা একটা ট্রিপল থ্রেট ম্যাচ হয়। কিন্তু জাজমেন্টে লিভ মর্গানের কথা যখন হচ্ছে, তখন আজকে জাজমেন্টের এগেনস্টে মানে রাকেল রড্রিগেজ আর রক্সিন পেজের এগেনস্টে সোল রুকা তার একটা মিস্ট্রি পার্টনারের আসার কথা ছিল। এবার কি মিস্ট্রি আমাদের দিয়েছে ব্যাক স্টেজে আমরা দেখতে পাই, সেই মিস্ট্রি পার্টনার হওয়ার জন্য ড্যান হজনও আর্জি জানিয়েছিল। ড্যান হজন বলছিল আমি ফাঁকা আছি, আমাকে নিয়ে নে, কিন্তু সোল রুকা বলে যে না না, আমি আমার পার্টনার পেয়ে গেছি। সেই পার্টনার কে ছিল? ওরে বাবা, কি বড় সারপ্রাইজ! ইও স্কাই। যেন ইও স্কাইকে তো এতদিন আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতেই পাইনি, আমরা তো যেন জানিই না যে ইও স্কাইয়েরও জাজমেন্টের সাথে প্রবলেম চলছে। তো যাই হোক না কেন, ইও স্কাই আর সোল রুকার সাথে আজকে ম্যাচ হয় জাজমেন্টের, আর এইখানে আমরা দেখতে পাই অবশেষে সোল রুকা একটা পারফেক্ট সোল স্ন্যাচার লাগিয়ে এই ম্যাচটা নিজের টিমের জন্য জিতে যায়। তো সোল রুকাকে নিয়ে যে আপডেটটা আসছিল যে সোল রুকার ইনরিং পারফরমেন্স নিয়ে ডাব্লিউডাব্লিউর অনেক হায়ার আপসরা খুশি না, তো সোল রুকা সেটাকে ঠিক করার চেষ্টা করছে, দেখে ভালো লাগছে যে আজকে সোল রুকা সেরকম কোনো একটা বচ করেনি ম্যাচের মধ্যে। তো ব্যাক স্টেজেও আমরা দেখতে পাই সোল রুকার ইও স্কাই যাচ্ছিল, এবার সেই সময় তাদের সাথে দেখা হয় লায়রা ভ্যালকাইরিয়ার, আর লায়রা ভ্যালকাইরিয়া সোল রুকার মধ্যে আমরা একটা তর্ক বিতর্ক
বিতর্ক দেখতে পাই, যেখানে লায়রা ভ্যালকাইরিয়া বলছিল যে তুই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ চাস, ওই চ্যাম্পিয়নশিপটা আমার, আমি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপকে বানিয়েছি আর আমি আমার রাস্তায় কাউকে আসতে দেবো না। তো দেখে মনে হচ্ছে এবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য, যেটা এখন রাকেল রড্রিগেজের কাছে আছে, সেটার জন্য লায়রা ভ্যালকাইরিয়া, সোল রুকা এদের মধ্যেও কম্পিটিশন হবে যে কে এবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার হতে পারে। তো এইদিকে ডাব্লিউডাব্লিউ গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে সব কিছু নিয়ে তো কথা হলোই, এবার মেন ইভেন্টকে নিয়ে কথা বলা যাক। ভিডিওর শুরুতেই যেমন বললাম, আজকে জে উসো ভার্সেস সোলো সিকোয়ার মধ্যে মেন ইভেন্ট ম্যাচ ছিল, যেখানে স্টেক অনেক হাই ছিল। জে উসো জিতলে সোলো সিকোয়া ব্লাড লাইনে, জে উসো হারলে ব্লাড লাইন সোলো সিকোয়ার পেছন ছেড়ে দেবে। তো ম্যাচটা শুরু হয়, এই ম্যাচটাও একটা ডিসেন্ট ম্যাচ ছিল, ম্যাচটা বলবো না খুব একটা বেশি ক্লাসিক ম্যাচ কিছু ছিল বলে, আর জে উসো আর সোলো সিকোয়ার থেকে আমরা কী আশা করতে পারি। তো ঠিক আছে, ম্যাচে ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন ছিল, সোলো সিকোয়ার তরফ থেকে আমরা কিছু ফানি মুভমেন্ট দেখতে পাই, জে উসোর তরফ থেকে আমরা স্পিয়ার দেখতে পাই, কিন্তু সেই স্পিয়ার থেকে মানে প্রথম যে স্পিয়ারটা মেরেছিল জে উসো, সেখান থেকে সোলো সিকোয়া কিক আউট করেছিল। আর তারপর আমরা দেখতে পাই যে জিমি উসো সেখানে চলে আসে, আর জিমি উসো একটু ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু সেই সময় সোলো সিকোয়া আবার ফিরে আসার চেষ্টা করছিল, কিন্তু জিমি উসো আবার সেই সময় তাকে ডিস্ট্র্যাক্ট করে দেয়। আর তখন জিমি উসোকে সোলো সিকোয়া লাগিয়ে দেয় একটা সামওয়ান স্পাইক, আর যখন জিমি উসোকে সোলো সিকোয়া সামওয়ান স্পাইক লাগাচ্ছিল তখন জে উসো সুযোগ পেয়ে যায়, আর জে উসো তখন দ্বিতীয় স্পিয়ার মেরে দেয় সোলো সিকোয়াকে, আর তারপর একটা উসো স্প্ল্যাশ মারে। আর এইভাবে আজকে সোলো সিকোয়াকে রয়ের শেষে জে উসো পিন করে হারিয়ে দিয়েছে। তো তার মানে হচ্ছে এবার না চাইতেও সোলো সিকোয়াকে ব্লাড লাইন জয়েন করতে হবে। আর যেমন বললাম, নেক্সট উইকে রোমান রিংসের রতে আসতে চলেছে, তো নেক্সট উইকে সোলো সিকোয়াকে রোমান রিংসের হাতে তুলে দিতে চলেছে জে উসো আর জিমি উসো। তো আলটিমেটলি জে উসো কাজ করে দেখিয়েছে যেটা সে করবে বলেছিল, আর সোলো সিকোয়াকে হারিয়ে দিয়েছে। হতেই পারে জিমি উসোর 7 জনই হারিয়েছে, কিন্তু হারিয়ে তো দিয়েছে। তো এবার গল্পটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং হয়ে গেছে। এবার সোলো সিকোয়া কি অ্যাকচুয়ালি ব্লাড লাইনে ফিরে আসতে চাইবে? এবার না চাইতেও ম্যাচের স্টেক তো তাই বলছিল। তো কীভাবে এবার এই পুরো ব্যাপারটা সাজাবে ডাব্লিউডাব্লিউ, সেটা দেখা ইন্টারেস্টিং হবে। আর আমার তো মনে হচ্ছে এই যে এলএ নাইট আর সোলো সিকোয়ার মধ্যে যে ব্যাপারটা চলছে না, রোমান রিংস হয়তো সোলো সিকোয়াকেই এবার এলএ নাইটের এগেনস্টে ইউজ করার চেষ্টা করবে, এরকম কিছু একটা তো ডাব্লিউডাব্লিউ এবার দেখাবে। মানে এবার এই স্টোরিটা ইন্টারেস্টিং হয়ে গেছে। এবার যতদিন না লুচারোদের টুর্নামেন্টটা শেষ হচ্ছে, ততদিন তো রোমান রিংস আর এলএ নাইটের প্রপার ফিউড শুরু হবে না। তো এর মাঝখানে সোলো সিকোয়ার কিছু একটা তো ইনভলভমেন্ট থাকবে আমার যেটা মনে হচ্ছে। তো দেখা যাক কী হয় নেক্সট উইকের জন্য। এবার আমি সত্যি এক্সাইটেড আছি। আর এইভাবেই আজকে রয়ের এপিসোড শেষ হয়ে যায়। আলটিমেটলি রয়ের এপিসোড আজকে আমার মোটামুটি লেগেছে। যেমন বললাম, পুরো রয়ের এপিসোডই রোমান রিংসের অ্যারাউন্ডেই ঘোরাফেরা করছিল, আর বাকি যা যা হয়েছে সেগুলো নিয়ে তো আলোচনা করলামই। তো তোমাদের আজকে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে, ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো, হাইপ পয়েন্ট বেঁচে থাকলে ভিডিওটাকে তোমরা হাইপ করতে পারো। এছাড়া তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। কে নিয়ে তোমাদের যা যা কমেন্ট আছে, যা যা মত আছে, যা যা বলার আছে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে চাও, তারও লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। আর হ্যাঁ, ফেসবুকে আমার 1K ফলোয়ার হয়ে গেছে পেজে, তো খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সবাইকে যারা যারা ফেসবুক পেজটাকে ফলো করেছো। আর বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।